আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে ষষ্ঠ অধ্যায় বায়োলজি জীবের পরিবহন এই চ্যাপ্টারটা পড়ব। তো আমি আছি অ্যালেক্স তোমাদের সাথে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থার্ড ইয়ার। তো জীবের পরিবহন বলতে কি বোঝায়? জীবের পরিবহনটার মধ্যে দুইটা কথা আছে, একটা হচ্ছে তোমার জীব আর একটা হচ্ছে তোমার পরিবহন। ঠিক আছে, জীব কথাটি বলতে আমরা দুইটা জিনিস বোঝাই, একটা হচ্ছে তোমার উদ্ভিদ, ঠিক আছে, উদ্ভিদ আর হচ্ছে তোমার প্রাণী। ঠিক আছে, এই দুইটার মধ্যে পরিবহনটাকে বলতেছে জীবের পরিবহন। তো এটার মধ্যে কি পরিবহন হবে? উদ্ভিদের মধ্যে তোমার বিভিন্ন পুষ্টি উপাদান, তারপরে আয়ন, ঠিক আছে, বিভিন্ন লবণ, এগুলো পরিবহন। আবার প্রাণীর মধ্যে বিভিন্ন নিউট্রিয়েন্টস এবং ম্যাক্রো অ্যান্ড মাইক্রো উপাদানগুলো, যেগুলো বা অ্যালবুমিন, রক্তের বিভিন্ন ব্লাড সার্কুলেশন, এগুলো পরিবহন হওয়াকেই বলা হচ্ছে তোমার জীবের পরিবহন। ঠিক আছে, তো আগে আমরা উদ্ভিদেরটা পড়বো আজকে, তার পার্ট টুতে আমরা প্রাণীর পরিবহনটা নিয়ে জানবো। তো চলো শুরু করি। তো তারপরে লার্নিং অবজেক্টিভসে তো বলা আছে, যাই হোক, আমরা লার্নিং গোলস কি আমাদের উদ্ভিদের, আজকে উদ্ভিদের গ্যাসীয় পরিবহন পড়বো। তার নেক্সট ক্লাসে প্রাণীর গ্যাসীয় পরিবহন এবং রক্তরোগ সম্বলিত যে জ্ঞান, সেটা নিয়ে আলোচনা করব। তো এখন আসো, উদ্ভিদ এবং প্রাণীর যে সম্পর্ক, সেটা নিয়ে আমরা আলোচনা করব। যে উদ্ভিদ এবং পানির যে সম্পর্ক, যে উদ্ভিদের যে আমাদের পানিটা কেন প্রয়োজন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। উদ্ভিদের কেন পানি প্রয়োজন জানি আমরা, উদ্ভিদের যে সেল, সে সেলের মধ্যে কী থাকে, সে সেল প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমই জীবদেহের ভৌত ভিত্তি, মানে উদ্ভিদ দেহের ভৌত ভিত্তি, কারণ আমরা উদ্ভিদ নিয়ে কথা বলতেছি। এই প্রোটোপ্লাজমের শতকরা 90% পানি। ঠিক আছে, এই কারণে পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। পানিকে কেন ফ্লুইড অফ লাইফ বলা হয়, এটা তোমার খ নাম্বারের সৃজনশীলের কোয়েশ্চেনে আসে। ঠিক আছে, পানির পরিমাণ কমে গেলে প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে অকার্যকর পর্যন্ত হতে পারে। তাছাড়া উদ্ভিদের দেহে যত বিপাকীয় বিক্রিয়া চলে, তা সে পানির অভাব হলে সেগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে কেন পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়, এই ছকটুকু কিন্তু দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এই ছকটুকু। তো এখন আসুন নেক্সট স্লাইডে যাই। তারপরে কি বলছে, উদ্ভিদ দেহে পানির প্রয়োজনীয় দিকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কি কি আছে, কেন আমাদের প্রয়োজনীয়, আমরা একটু আগেও পড়ছি, এখন আবার পড়বো। যে প্রোটোপ্লাজম সজীব রাখতে যেমন 90% হচ্ছে পানি, তখন প্রোটোপ্লাজমের যদি 90% পানি, আর পানি যদি নাই থাকে, তো প্রোটোপ্লাজম তো নাই হয়ে যাবে, মানে কোষ নাই হয়ে যাবে। একটি সংকুচিত প্রোটোপ্লাজম যুক্ত কোষকে বাঁচাতে চাইলে দেরি না করে পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, এটুকু না বললেও হবে। তারপরে আসো, প্রসাধন এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চালু রাখতে পরিমাণ মতো পানি সরবরাহ নিশ্চিত করা দরকার। এই জন্যই শুষ্ক মৌসুমে বড় বড় উদ্ভিদেও পানি সেচ দিতে হয়। ঠিক আছে, প্রসাধন এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়া, এটা 2 নাম্বার দিলা, এটা 1 নাম্বার পয়েন্ট দিলা, এটা 2 নাম্বার পয়েন্ট দিলা। তারপর পানি একটি গুরুত্বপূর্ণ দ্রাবক। ঠিক আছে, এটার জন্য দিলা, এটা 3 নাম্বারে দিয়ে দিলা। বিভাগে অনেক বিক্রিয়ায় পানি গুরুত্ব অপরিসীম এবং উদ্ভিদের কোষ বৃদ্ধি এবং চলনে পানির ভূমিকা রয়েছে। তো 4টা পয়েন্ট দিলে, এভাবে পয়েন্ট পয়েন্ট করে যদি দাও যে উপকারী ভূমিকা বা প্রয়োজনীয় দিক আছে পানির, উদ্ভিদের পানির প্রয়োজনীয় দিক কী কী, এটা যদি ঘ নাম্বার বা গ নাম্বার কোয়েশ্চেন আসে, তাহলে এরকম পয়েন্ট পয়েন্ট করে একটু এক্সাম্পল সহকারে যে দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে কী বলেছে, যে উদ্ভিদ প্রধানত মূলের মাধ্যমে মাটি থেকে পানি শোষণ করে। আর এই শোষণ প্রক্রিয়াটা কীভাবে সম্পন্ন করে, একটা ইমবাইবেশন, ব্যাপন, অভিস্রবণ। এই তিনটা আমরা এখন প্রক্রিয়াগুলো আলাদা আলাদাভাবে জানব। ইমবাইবেশন জিনিসটা কি? এক খণ্ড শুকনা কাঠের এক প্রান্ত পানিতে ডোবালে ওই কাঠের খণ্ডটি কিছু পানি টেনে নেবে। আমরা জানি কলয়েড জাতীয় শুকনা বা আধা শুকনা পদার্থ তরল পদার্থ শোষণে, এই যে কলয়েড জাতীয়, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট ইমবাইবেশনের ক্ষেত্রে। শুকনা বা আধা শুকনা পদার্থ তরল পদার্থ শোষণে, এই জন্য কাঠের খণ্ডটি পানি টেনে নিয়েছে। এই প্রক্রিয়াকে ইমবাইবেশন বলে। সেলুলোজ, স্টার্চ, জিলাটিন, এগুলো তোমার হাইড্রোফিলিক পদার্থ। হাইড্রোফিলিক পদার্থ নয় কোনটি, এটিতে একটা এমসিকিউ এর মতো আসতে পারে। ঠিক আছে, মেডিকেলে তো আমাদের কোনটি নয়, এটা এরকমভাবে প্রশ্ন করে। তো এইভাবে যদি তুমি এসএসসি থেকে এভাবে কোয়েশনের প্যাটার্নটা বুঝে যাও, তাহলে তোমার এইচএসসির পড়াটাও তোমার ইজি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি হলো, যে হাইড্রোফিলিক পদার্থ বা পানিপ্রিয় বা পানিগ্রাহী পদার্থ। ঠিক আছে, তো এইগুলো সেলুলোজ, কী সেলুলোজ, স্টার্চ, জেলাটিন, সেলুলোজ, স্টার্চ, জেলাটিন, এগুলো দিল। বা এখানে তোমার বহুপদী সমাপ্তি সূচক কোয়েশ্চেন দিয়েও তোমাদের দিতে পারে। ঠিক আছে, তাই না? তারপর কি বলছে, তরল পদার্থের সংস্পর্শে এলে তরল পদার্থের সংস্পর্শে এলে তা শুষে নেয়। মানে তরল পদার্থের সংস্পর্শে যদি আসে, তাহলে সেই তরল পদার্থকে এরা শুষে নেয়। কোষপ্রাচীর এবং প্রোটোপ্লাজম কলয়ধর্মী হওয়ায় ইমবাইবেশন প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয়ে ওঠে। পানি শোষণের একটি অন্যতম প্রক্রিয়া তোমার ইমবাইবেশন। ওকে,
একটু পড়লেই হয়ে যাবে। এখান থেকে আমি যেটুকু দাগাইছি ওটুকু নিজে বইয়ে দাগিয়ে নিবা, ঠিক আছে? তারপরে আসো ব্যাপন। ব্যাপনের কথা কী জিনিস? ব্যাপনের এই যে ছবিটা দেখো, ব্যাপনের এই ছবিটাতে কি দেখতে পাচ্ছ? এই ছবিটাতে দেখতে পাচ্ছ যে একটা সুগন্ধি তোমার বায়ু মাধ্যমে ছড়তেছে। সেটা হচ্ছে যেটা হচ্ছে কম ঘনত্বের একটা জায়গা থেকে বেশি ঘনত্ব মানে বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গা দিকে যাচ্ছে। এটা হচ্ছে ব্যাপন। ঘরের এক কোণে সুগন্ধি ঢেলে দিলে তার সুগন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ে, কারণ এর ক্ষুদ্র কণা বাতাসে ছড়িয়ে পড়ে। এক গ্লাস পানিতে কিছু এই যে সুগন্ধির কথা, তো এই যে এখানেই সুগন্ধির কথা দেখাইছি আমি এখানে। এক গ্লাস পানিতে চিনি ছেড়ে দিলে কিছুক্ষণের মধ্যে গ্লাসের পানি মিষ্টি হয়ে যায়। এটাও আছে ব্যাপনের কথা বলা আছে। অভিস্রবণ তো প্রধান ক্রাইটেরিয়া কি? অভিস্রবণের ক্রাইটেরিয়া হচ্ছে তোমার একটি অর্ধবেদ্য পর্দা থাকতে হবে দুইটি মাধ্যমের মাঝখানে। আচ্ছা, এখানে এক্ষেত্রে চিনির অণু বাইরে ছড়িয়ে পড়া পানিকে আচ্ছা ঠিক আছে, এই প্রক্রিয়াকে ব্যাপন বলে। ব্যাপন কোন ধরনের প্রক্রিয়া? ভৌত প্রক্রিয়া, একটা ফিজিক্যাল প্রসেস। মানে হচ্ছে একটা ফিজিক্যাল মানে কি? একটা সাধারণ প্রসেস। আর তোমার প্যাথোলজিক্যাল মানে হচ্ছে তোমার একটা হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন, বা হচ্ছে তোমার সাধারণের বিপরীত যেটা আর কি, বা একটা ডিজিজ কন্ডিশনে যেটা হয় আর কি। আর ফিজিওলজিক্যাল প্রসেস বলতে বোঝাই আমরা একটা নর্মাল কন্ডিশন। আর যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রব্যের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে, যে বললাম বেশি ঘনত্বের এলাকা থেকে যদি কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে, তাকে ব্যাপন প্রক্রিয়া বলে। তার মানে ব্যাপনের সংজ্ঞাটাও আমি এখান থেকে জেনে ফেললাম, ঠিক আছে? তার মানে সংজ্ঞাটাও ইম্পর্টেন্ট, ব্যাপন কাকে বলে। তাহলে ব্যাপন কাকে বলে যদি ক নম্বরের কোয়েশ্চেনে আসে, তাহলে আমরা কি লিখব? যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রব্যের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে তাকে সেই প্রক্রিয়াকে ব্যাপন বলে। একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের বেশি ঘনত্ব বিশিষ্ট দ্রবণ থেকে কম ঘনত্বের দিকে দ্রাবকের বাহিত হওয়াকে ব্যাপন চাপ বলে, ঠিক আছে? এখানে ব্যাপন চাপের আবার আরেকটা সংজ্ঞা দিয়ে রাখছে, ঠিক আছে? ব্যাপন চাপের সংজ্ঞাটা একটু দেখতে পারো, নাও দেখতে পারো, কিন্তু ব্যাপনের সংজ্ঞাটা বেশি ইম্পর্টেন্ট। একই বায়ুচাপে কোনো একটি দ্রবণ, আচ্ছা ঠিক আছে, এখানে আর কিছু পড়ার দরকার নেই, আমরা হচ্ছে অভিস্রবণে চলে যাই। অভিস্রবণের এখানে দেখো কি বলছি। অভিস্রবণ কথাটা বললে আমরা হচ্ছে কিশমিশের কথাটা আনি আর কি। কিশমিশের কী হয়? কিশমিশ হচ্ছে তোমার শুকনা থাকে, বাজার থেকে কিনে আনো, আর যখন সেটা পানিতে ভেজানো হয় তখন কিন্তু সেটা আস্তে আস্তে ফুলতে শুরু করে, ঠিক আছে? পানি গ্রহণ করতে শুরু করে। তো এই কথাটাই হচ্ছে অভিস্রবণ বা অভিস্রবণের ক্ষেত্রে তোমার ইম্পর্টেন্ট, ঠিক আছে? না, আর অভিস্রবণে কী ইম্পর্টেন্ট আমি বলছিলাম যে বৈষম্য পর্দা বা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। এই 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 কন্ডিশনটা থাকলেই হচ্ছে সেটা অভিস্রবণ হবে আর কি, এইরকম একটা কন্ডিশন। এখানে কী বলছে? কিছুক্ষণের মধ্যে দুটি দ্রবণের ঘনত্ব সমান হয়ে যাবে, ঠিক আছে? এই যদি একটা এটা দেখো, এটা হচ্ছে বেশি ঘনত্বের একটা জিনিস মাধ্যম, এটা যদি কম ঘনত্বের একটা জায়গা বা পানির মধ্যে ঢেলে দাও, সেটা কি হবে? সেটা হচ্ছে তোমার পানির মধ্যে যদি ঢেলে দাও তাহলে কি হবে? তাহলে হচ্ছে তোমার দুটো সমান হয়ে যাবে। দুটো সমান হওয়ার জন্য কী হবে? ভিতরে হচ্ছে তোমার পানি ঢুকবে আর কি। এই কথাটি বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে দ্রবণের ঘনত্ব সেম করার জন্য তখন ভিতরে কিশমিশের ভিতরে পানি ঢুকে যাবে। আচ্ছা, এটাকে বৈষম্যপর্দা দিয়ে আলাদা করে, এটা আমরা পড়লাম। পর্দার ইংরেজি নাম কি? সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। এই কথাটি একটু মনে রাখতে হবে, আর এই কথাটি দাগিয়ে রাখো তোমার বইতে। দ্রাবকের বৈষম্যপূর্ণ পর্দা ভেদ করে তার নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হওয়াকে অভিস্রবণ প্রক্রিয়া বলা হয়। তার মানে অভিস্রবণের একটা সংজ্ঞা আমরা পেয়ে গেলাম। কি পেলাম? যে দ্রাবকের বৈষম্যপূর্ণ পর্দা ভেদ করে তার নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে পরিবাহিত হয়। আর ব্যাপনে কী ছিল? উল্টা, যে অধিক ঘনত্বের দ্রবণ থেকে নিম্ন ঘনত্বের দ্রবণের দিকে, আর এখানে হচ্ছে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে, ঠিক আছে? এখানে কিন্তু উল্টা। অভিস্রবণ প্রকৃতপক্ষে দ্রাবকের ব্যাপন, কেননা এক্ষেত্রে যেদিকে দ্রাবকের পরিমাণ আনুপাতিকভাবে বেশি সেদিক থেকে দ্রাবক প্রবাহিত হয়, সেই দিকে যেদিকে দ্রাবকের পরিমাণ আনুপাতিকভাবে কম, অর্থাৎ বেশি ঘনত্বের দ্রবণ, অন্যভাবে বলা যায় অভিস্রবণ হলো দ্রাবকের উচ্চ ঘনত্বের থেকে দ্রাবকের নিম্ন ঘনত্বের দিকে দ্রাবকের প্রবাহ, ঠিক আছে? যেহেতু দ্রবের পক্ষে বৈষম্যত পর্দা অতিক্রম করা সম্ভব নয়, ঠিক আছে? সেই কারণে কী বলা হয়েছে? যেটা হচ্ছে দ্রাবক রিলেটেড জিনিস, ঠিক আছে? এটা দ্রবের কিন্তু বৈষম্যত পর্দা ভেদ করা সম্ভব নয়। এখানে হচ্ছে দ্রবক বলতে কী বোঝানো হয়েছে? যেটুকু হচ্ছে তোমার এই যে দেখো কিশমিশের এই এখন যেটুকু পজিশন, এখানে কিন্তু কোনো দ্রাবক নেই, ঠিক আছে? এখানে শুধু দ্রবই আছে হচ্ছে তোমার কিশমিশের মধ্যে, ঠিক সেরকম হচ্ছে
এখানে সেই কথাটাই বলার চেষ্টা করা হয়েছে। তো আমরা নেক্সট স্লাইডে যাই। পানি ও খনিজ লবণ শোষণ। সাধারণভাবে উদ্ভিদ তার মূলদ্রব্যের মাধ্যমে মাটির কৌশিক পানি বা ক্যাপিলারি ওয়াটার শোষণ করে। প্রশোধনের ফলে পাতার কোষে ব্যাপনের চাপ সৃষ্টি হয়। ব্যাপন চাপ কী জিনিস আমরা একটু আগে জেনে নিয়ে আসছি। এর ফলে পাশের কোষ থেকে পানি এই কোষের দিকে ধাবিত হয়। একইভাবে ওই দ্বিতীয় কোষটিতে আবার ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হয় এবং তার পাশের বা নিচের কোষ থেকে পানি টেনে নেয়। এভাবে ব্যাপন চাপ ঘাটতি ক্রমশ মূলদ্রম পর্যন্ত বিস্তৃত হয় এবং একটি চোষক সৃষ্টি হয়। এর চোষক শক্তি বা একটা টান, এই টানের ফলে মাটির কৌশিক পানি মূলদ্রমে ঢুকে পড়ে। মাটি থেকে মূলদ্রমে অভিস্রবণ ও ব্যাপন প্রক্রিয়ায় এই পানি কোন প্রক্রিয়ায় ঢুকতেছে? অভিস্রবণ এবং ব্যাপন প্রক্রিয়া, এই কথাটা দাগায় রাখো। কোষান্তরে অভিস্রবণ পদ্ধতি বলা হয়। আচ্ছা, দরকার নেই। একইভাবে পানি অন্তত পরিচক্র হয়ে পরিবহন কলাগুচ্ছে পৌঁছে যায়। পানি একবার পরিবহন কলায় পৌঁছে গেলে তা জাইলেম কলার মাধ্যমে, জাইলেম কি জিনিস আমরা পড়ে আসছি আগের চ্যাপ্টারগুলোতে, পাশের দিকে প্রবাহিত থাকে, উপরের দিকে এবং পাশের দিকে প্রবাহিত হতে থাকে। পানি বিভিন্ন শাখা প্রশাখা হয়ে উদ্ভিদের পাতায় পৌঁছে যায়। এই কাজে দুটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কাজ করে, সেগুলো হলো কি কি? অভিস্রবণ এবং প্রচ্ছেদন। তার মানে পানি শোষণের ক্ষেত্রে কোন দুইটা প্রক্রিয়া ইম্পর্টেন্ট? সেটা হচ্ছে তোমার অভিস্রবণ এবং প্রচ্ছেদন। ঠিক আছে, তো আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে হচ্ছে তোমার এই যে পানি শোষণ এবং পরিবহনটা কীভাবে হয় সেটা দেখানো হচ্ছে। যে আমরা পানি যখন দিই তখন তো সেটা মাটির মধ্যে চলে যায়। মাটির কৌশিক পানি থেকে কীভাবে সেটা মূলদ্রমের মাধ্যমে তোমার কর্টেক্স থেকে হচ্ছে জাইলেম ভেসেলের মাধ্যমে তোমার উপরের দিকে কীভাবে পরিবাহিত হয় পাতায়, সেটাই হচ্ছে দেখানো হয়েছে আর কি। তো আমরা এখান থেকে ছবিটুকু ইম্পর্টেন্ট ছিল। ছবিটা কিন্তু তোমাদের হয়তো বা প্রশ্নে আসতে পারে বা আঁকতেও বলতে পারে। ঠিক আছে, বা পানি শোষণের ক্ষেত্রে তুমি এই ছবিটা এঁকে যদি দাও তাহলে হচ্ছে তোমার বেশি মার্ক পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ঠিক আছে, তখন আসো খনিজ লবণ শোষণ। অধিকাংশ উদ্ভিদ পানির সাথে কিছু পরিমাণে খনিজ লবণ শোষণ করে। মানে পানি শোষণ করার সাথে সাথে কিছু একটা খনিজ লবণ শোষণ করে নিল। ঠিক আছে, সেটা একটা শোষণ হলো। কিছু লবণ মূলদ্রম দিয়ে শোষিত হলে মূলত মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলই শোষণ অঞ্চল হিসাবে কাজ করে। খনিজ লবণ শোষিত হয় আয়ন হিসাবে। শোষণ প্রধানত দুটি উপায়ে হয়ে থাকে। কী উপায়ে? দুটি উপায়। সেটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় শোষণ এবং সক্রিয় শোষণ। নিষ্ক্রিয় শোষণ কী আর সক্রিয় শোষণ কী আমরা একটু পড়ি। নিষ্ক্রিয় হচ্ছে তোমার প্যাসিভ, আর সক্রিয় মানে হচ্ছে অ্যাক্টিভ। উদ্ভিদের এ প্রক্রিয়ায় মূলদ্রম ইমবাইবিশন ও অভিস্রবণ প্রক্রিয়ায় লবণ শোষণ করে। ঠিক আছে, এখানে কীভাবে শোষণ করতেছি? ইমবাইবিশন এবং অভিস্রবণ। আর পানি শোষণটা কীভাবে হচ্ছিল? অভিস্রবণ আর শুধুমাত্র ব্যাপন, সেখানে কিন্তু ইমবাইবিশন ছিল না। ঠিক আছে, ইমবাইবিশনটা আলাদাভাবে মার্ক করে রাখো। আর এখানে কি বলছে? কোন বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না। আর অ্যাক্টিভ শোষণ, এখানে ক্ষেত্রে কী বলা হয়? সক্রিয় শোষণে খনিজ লবণ পরিবহনের জন্য কোষে উৎপন্ন বিপাকীয় শক্তির প্রয়োজন হয়। সেখানে কিন্তু বিপাকীয় শক্তির প্রয়োজন হতো না, যেমন নিষ্ক্রিয় শোষণ। আর এই সক্রিয় শোষণে কিন্তু বিপাকীয় শক্তির প্রয়োজন হচ্ছে। তো খনিজ লবণ শোষণের কথা আর কি বলা আছে? উদ্ভিদের পরিবহন বলতে মাটিতে শোষিত পানি খনিজ লবণ পাতায় প্রস্তুত খাদ্যের চলাচলকে বোঝায়। আমরা জানি জাইলেম ভেসেলের মাধ্যমে পানি এবং খনিজ লবণ উদ্ভিদের পাতায় পৌঁছায়। ঠিক আছে, ওই উদ্ভিদের হচ্ছে পার্শ্ব সেলের মাধ্যমে। তারপরে প্রশোধন টান কৌশিক শক্তি মূলোচ্চাপের ফলে কোষরস উদ্ভিদের পাতায় পৌঁছে যায় বলে বিজ্ঞানীরা ধারণা করেন। ঠিক আছে, তার মানে কোন শক্তি এক্ষেত্রে বা কোন প্রেশার এক্ষেত্রে কাজ করতেছে? প্রশোধন টান, কৈশিক শক্তি আর মূলোচ্চাপের ফলে কোষরস উদ্ভিদের পাতায় পৌঁছে যায় বলে বিজ্ঞানীরা ধারণা করেন। ঠিক আছে, এটা বললে এটা হচ্ছে বহুপদী দিয়ে আসতে পারে। এভাবে পাতায় পানি পৌঁছালে সেখানে খাদ্য প্রস্তুত হয়। প্রস্তুত খাদ্য উদ্ভিদের বিভিন্ন এলাকায় পরিবহনের দায়িত্ব গ্রহণ করে ফ্লোয়েম টিস্যু। তার মানে আমরা কি বুঝলাম? জাইলেম টিস্যু কী করতেছে? পানি নিয়ে যাচ্ছে পাতার মধ্যে। আর পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে দিচ্ছে কোন টিস্যু? ফ্লোয়েম টিস্যু। এটা কিন্তু আমরা জাইলেম ফ্লোয়েমের চ্যাপ্টারেও পড়ে আসছি। তো দেখো তারপর কি বলছে? এই খাদ্য ফ্লোয়েমের সিগন্যালের মাধ্যমে প্রবাহিত হয়। এই যে জাইলেমের ভেসেলের মাধ্যমে হচ্ছে প্রবাহিত হচ্ছিল হচ্ছে তোমার পানি, আর ফ্লোয়েমের সিগন্যালের মাধ্যমে প্রবাহিত হয় এই খাদ্যগুলো। ঠিক আছে, উদ্ভিদের খাদ্যের নাম কি? উদ্ভিদের খাদ্যের নাম তো গ্লুকোজ, তাই না? আমরা জানি উদ্ভিদের বিভিন্ন জৈব যৌগ ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে বিপরীত দিকে একই সাথে চলাচল করে এবং উদ্ভিদের নিচের দিকে যৌগগুলো নিচের দিকে, উপরের দিকে সংশ্লিষ্ট যৌগগুলো উপরের দিকে। উদ্ভিদের আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে তোমার আবোল তাবোল একটা জিনিস লিখছে, আমার এটা দেওয়া উচিত হয় না এই স্লাইডে। আচ্ছা যাই হোক, তারপরে আমরা নেক্সট স্লাইডে যাই। তারপরে আসো
এখন আমরা পানি ও খনিজ পদার্থের পরিবহনের মধ্যেই আছি। তার প্রথম এখানে কি বলছে, কোষরস। কোষরসের কথাটা আমরা বলতেছিলাম যে কোষরস কি, কোষের ভেতরকার পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কোষ রস বলে। তার মানে আমরা একত্রক্ষণ যে পানি আর খনিজ লবণ পদার্থ বলতেছিলাম, কোষের ভেতরে যে পানি আর খনিজ লবণ থাকে তাদেরকে একত্রে কোষ রস বলে বা সেল স্যাপ বলে। তো আমরা নেক্সট স্লাইডে যাই। সালোকসংশ্লেষণে উৎপাদিত পদার্থের পরিবহন। উদ্ভিদ অবিস্রাবণ পদ্ধতিতে পানি গ্রহণ করে। কোন পদ্ধতিতে পানি গ্রহণ করে? অবিস্রাবণ পদ্ধতিতে। এই পানি জাইলেম ভেসেলের মাধ্যমে সুউচ্চ পাতায় পৌঁছায়, ঠিক আছে। তারপরে পাতা সালোকসংশ্লেষণ প্রক্রিয়া, সালোকসংশ্লেষণ প্রক্রিয়া এই পানি ব্যবহার করে তারপরে হচ্ছে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে। এই উৎপন্ন খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে কীভাবে যায়? ফ্লোয়েমের সিগন্যালের মাধ্যমে যায়। এটা আমরা একটু আগে বলছিলাম। আর এই খাদ্যটা আমাদের কেন দরকারি? শ্বসন প্রক্রিয়ায় বিপাকীয় কাজ চালানোর জন্য। আমরা জানি যে উদ্ভিদে একই সাথে হচ্ছে তোমার অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং একই সাথে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। কীভাবে গ্রহণ করে আমরা হচ্ছে শ্বসন চ্যাপ্টারে পড়ে আসছি। এই কাজের পর যতটুকু খাদ্য অবশিষ্ট থাকে সেগুলো বিশেষ অঞ্চলে সঞ্চিত থাকে। আগে হচ্ছে তোমার উদ্ভিদের শক্তি বা বিপাকীয় কার্য সম্পাদনের জন্য যে শক্তি বা এটিপির দরকার হয় সেটা হচ্ছে তোমার খাদ্য বা শর্করা থেকে তোমার উদ্ভিদ বানায় নেয়। তারপরে যেটুকু খাদ্য বাকি থাকে সেটুকু হচ্ছে উদ্ভিদের বিভিন্ন অংশে সঞ্চিত থাকে। বিভিন্ন ফল এবং বীজ ছাড়াও মূল এবং বা পাতাতেও এই খাদ্য জমা থাকে। এখানে হচ্ছে তোমার বীজের মধ্যে যেমন গোল আলু বলছে, মূলের মধ্যে তোমার মিষ্টি আলু বলছে এবং পাতাতে ঘৃতকুমারী বলছে। এটা ইম্পর্ট্যান্ট আছে। যেমন আমরা এবার দেখবো সালোকসংশ্লেষণে উৎপন্ন খাদ্য কীভাবে বিভিন্ন অংশে পরিবাহিত হয়। আচ্ছা ঠিক আছে, এটুক গেল। এটুক থেকে আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। আর যদি ক্লিয়ার না হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা যে কোনটুকু অংশ ফার্স্ট থেকে এই পর্যন্ত কোনটুকু অংশ ক্লিয়ার হয়নি, অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। তারপরে আসো প্রস্বেদন। প্রস্বেদনের কথা কি বলছে? উদ্ভিদ প্রধানত মূল দিয়ে তার পানি শোষণ করে। আচ্ছা ঠিক আছে, করলো। শোষিত পানির অতি সামান্য অংশ উদ্ভিদের বিভিন্ন জৈবিক কার্যাবলীর জন্য ব্যয় হয়। যেমন জৈবিক কার্যাবলী কী? যেমন সালোকসংশ্লেষণের জন্যই তো দরকার হয়, তাই না? তারপরে অবশিষ্ট পানি উদ্ভিদের বায়বীয় অংশ দিয়ে বাষ্প আকারে বের হয়ে যায়। এই বায়বীয় অংশগুলো 3 প্রকার, সেটা আমরা পরে জানতেছি। তো অবশিষ্ট পানি, বেশিরভাগ পানি কিন্তু আমাদের বের হয়ে যাচ্ছে। কারণ কি বলছে? সামান্য অংশ, পানির অতি সামান্য অংশ যদি জৈবিক কাজে লাগে, আর বাকি অংশ কি? তার মানে বেশিরভাগ অংশ সেটুকু হচ্ছে কী হয়? বাষ্প আকারে বাইরে বের হয়ে যায়। সাধারণত স্থলজ উদ্ভিদ যে সারিবৃত্ত প্রক্রিয়া তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্প আকারে পানি বের করে দেয় সেটাই হচ্ছে প্রস্বেদন বা বাষ্পমোচন প্রক্রিয়া। তার মানে প্রস্বেদনের আরেকটা নাম বা আরেকটা যমজ ভাই কি পেয়ে গেলাম আমরা? বাষ্পমোচন, ঠিক আছে। টুইন ব্রাদার অফ প্রস্বেদন বা ট্রান্সপিরেশন। আর প্রস্বেদনের একটা কী পেয়ে গেলাম আমরা? সংজ্ঞা, একটা সুন্দর সংজ্ঞা পেয়ে গেলাম। তো এই সংজ্ঞাটা কি ক নাম্বারে আসতে পারে, তাই না? তো সাধারণত স্থলজ উদ্ভিদ যে শারীরবৃত্ত প্রক্রিয়ায় তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয় সেটাই প্রস্বেদন বা বাষ্পমোচন প্রক্রিয়া। এই কাজটি তার বায়বীয় অঙ্গের যে কোনো অংশের মাধ্যমে ঘটে এবং এই বায়বীয় অঙ্গের ভিত্তিতে এদেরকে 3 ভাগে ভাগ করা যায়। আমি একটু আগে বলছিলাম, ঠিক আছে। সেগুলো কি কি? পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, কিউটিকুলার প্রস্বেদন এবং লেন্টিকুলার প্রস্বেদন, তাই না? তো আমরা এখন আসি যে এগুলো এখন বিস্তারিতভাবে জানবো। এই যে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, কিউটিকুলার প্রস্বেদন এবং লেন্টিকুলার প্রস্বেদন। তো প্রস্বেদন এই যে দেখো 3টা আলাদা আলাদাভাবে আমি দিয়ে দিছি এখানে। পত্ররন্ধ্রীয় প্রস্বেদন মানে কি? পত্ররন্ধ্রের মাধ্যমে হবে। এখন পত্ররন্ধ্র জিনিসটা কি? পত্ররন্ধ্র জিনিসটা হচ্ছে এই যে এটা। পত্ররন্ধ্রে কয়টা রক্ষী কোষ থাকে? 2টা রক্ষী কোষ থাকে। এই যে একটা রক্ষী কোষ, এটা একটা রক্ষী কোষ, ঠিক আছে। তার পাশে দিয়ে হচ্ছে তোমার সাপোর্টিভ কোষ থাকে। এগুলো হচ্ছে তোমার সাপোর্টিভ কোষ, চারপাশে যেগুলো। আর মাঝখানে যে 2টা দেখতেছো, মাঝখানের এই 2টা হচ্ছে তোমার রক্ষী কোষ। এটা একটা রক্ষী কোষ, এটা একটা রক্ষী কোষ, ওকে। এটা তো এটা এই স্ট্রাকচারের নামটাই হচ্ছে তোমার পত্ররন্ধ্র। তো এই পত্ররন্ধ্রের প্রস্বেদন বা স্টোমাটাল ট্রান্সপিরেশনে কি হয়? পাতার কচিকাণ্ডে, ফুলের বৃত্তি এবং পাপড়িতে 2টি রক্ষী কোষ থাকে। এই যে 2টি রক্ষী কোষ এবং বেষ্টিত এক ধরনের রন্ধ্র থাকে, ঠিক আছে। এই যে রন্ধ্র, এই মাঝখানে ফুটার জায়গাটা ফুটা দিলাম, এটা হচ্ছে তোমার রন্ধ্র। ওই রন্ধ্রর কথা এখানে বলতেছে। এদেরকে পত্ররন্ধ্র বা স্টোমাটা বলা হয়, ঠিক আছে। পত্ররন্ধ্র এক বচনে হচ্ছে স্টোমা আর বহু বচনে হচ্ছে স্টোমাটা।
কোনো উদ্ভিদের মোট প্রচ্ছদনের 90-95% কী হয়, প্রচ্ছদনের এই পত্ররন্ধ্রের মাধ্যমে হয়, বা হচ্ছে তোমার পত্ররন্ধ্রের প্রচ্ছদনের মাধ্যমে হয়। বা আমি যদি প্রচ্ছদনকে ভাগ করি, 90-95% প্রচ্ছদন কার মাধ্যমে হচ্ছে, পত্ররন্ধ্রের প্রচ্ছদনের মাধ্যমে হচ্ছে বা পত্ররন্ধ্রের মাধ্যমে হচ্ছে। আর যদি আমি কিউটিকলার মধ্যে যাই, এখন কিউটিকল কী জিনিস, কিউটিকল হচ্ছে বহিত্বকে বিশেষ করে পাতার উপরে, বিশেষ করে কিসের উপরে, পাতার উপরে এবং নিচে কিউটিনের আবরণ থাকে, এই আবরণকে কিউটিকল বলা হয়। তাহলে কিউটিকলের সংজ্ঞা তো তোমাদের আসবে না, কিন্তু কিউটিকল কী জিনিস এই কথাটা কিন্তু তোমাদের এমসিকিউতে বা অন্যান্য যে কোয়েশ্চেনগুলোতে এই বেসিসটা কিন্তু তোমাকে হেল্প করবে, বা সামনে যে আরও পড়া আছে সেখানেও তোমাকে হেল্প করবে। তো কিউটিকল সামনে আরও পড়া তুমি পাবা। এই আবরণকে কিউটিকল বলে। তার মানে কী বলছে, পাতার উপরের আবরণ আর পাতার নিচের আবরণ, এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের কিউটিকল। কিউটিকল ভেদ করে কিছু মানে বাষ্পাকারে, এখানে বাঙ্গাকারে লেখা আছে, সরি আমার স্পেলিং মিস্টেক হয়েছে, এটা হচ্ছে বাষ্পাকারে বাইরে বের হয়, এই প্রক্রিয়াকে কিউটিকুলার প্রসাধন বলা হয়। আর লেন্টিকুলার প্রসাধন, লেন্টিকুলার প্রসাধন কি বলা হয়েছে যে দেখো, উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে কাণ্ডের বাকল ফেটে লেন্টিসেল নামক ছিদ্র সৃষ্টি হয়। লেন্টিসেল নামক ছিদ্র সৃষ্টি হয় মানে হচ্ছে, ধরো গৌণ বৃদ্ধি মানে কি, এক জায়গায় এতটুকু বৃদ্ধি হওয়ার প্রয়োজন ছিল, যদি তোমার এতটুকু বৃদ্ধি হয়ে যায় বা এই বৃদ্ধি থেকে একটু বড় না এটা, তাহলে সেই কাণ্ডের বাকলটা ফেটে যাবে। যেমন কি আমাদের মানুষের ক্ষেত্রেও হয়। তুমি কিন্তু হচ্ছে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে বা কৈশোর বা যুবকদের ক্ষেত্রে, ইয়ং অ্যাডাল্ট যারা, তাদের ক্ষেত্রে দেখবা কি যে জয়েন্টে হচ্ছে চামড়া ফেটে গেছে, ঠিক আছে, তো ওদেরকে বৃদ্ধিটা হচ্ছে তো তাড়াতাড়ি হয়, তো সেই কারণে হচ্ছে ওদের চামড়া ফেটে যায়। লেন্টিকুলার প্রসাধনেও ঠিক একই রকম, যে উদ্ভিদের যে এক জায়গায় বৃদ্ধি হওয়ার কথা ছিল, ধরো এই বৃদ্ধিটুকুই তোমার হওয়ার কথা ছিল 2 দিনে, সেই বৃদ্ধিটি যদি তোমার 1 দিনেই হয়ে যায়, তখনই হচ্ছে তোমার এই গৌণবৃদ্ধির জন্য তোমার কাণ্ডের বাকল ফেটে লেন্টিসেল নামক তোমার ছিদ্র সৃষ্টি হয়ে যাবে একটা, ঠিক আছে। তো এই ছবিটা তোমার বইয়ে তো আসেই, এইখানকার যে চিত্রগুলো দেখতেছো ওগুলো হচ্ছে তোমার লেন্টিসেল। লেন্টিসেল মানে বুঝতে পারছো লেন্টিসেল কী জিনিস? আচ্ছা, আমরা বুঝতে পারছি। লেন্টিসেলের ভেতরে কোষগুলো আলাদাভাবে সজ্জিত থাকে এবং এর মাধ্যমে কিছু পানি বাইরে বেরিয়ে যায়, একে লেন্টিকুলার প্রসাধন বলে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। তো এখন আসো প্রসাধনের প্রভাবক, ঠিক আছে। প্রসাধনের প্রভাবক মানে কি? প্রভাবক হচ্ছে কোন কোন ফ্যাক্টরগুলো আমার প্রসাধনকে প্রভাবিত করতেছে, বা কোন কোন জিনিসটা আমার বাড়লে প্রসাধন বাড়বে, কোন জিনিসটা কমলে আমার প্রসাধন বাড়বে, বা কোন জিনিসটা কমলে প্রসাধন কমবে, বা কোন জিনিসটা কমলে আমার প্রসাধন বাড়বে, সেই জিনিসটাই আর কি বলা হয়েছে। এখানে আমি তীর চিহ্ন উপরের দিকে দেওয়া মানে বোঝাচ্ছি জিনিস বাড়া, প্রসাধন বাড়া, আর যে নিচের দিকে দেওয়া আছে মানে হচ্ছে প্রসাধন কমা, মানে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল মানে কি? ব্যস্তানুপাতিক। তো এখন সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক তো আমরা জানি যে সমানুপাতিক মানে কি, একটা নির্দিষ্ট হারে একটা জিনিস বাড়ালে যদি অপর জিনিসটাও বাড়ে তাহলে তাকে বলা হয় সমানুপাতিক। আর ব্যস্তানুপাতিক হচ্ছে যদি একটা জিনিস হচ্ছে তোমার বাড়াইলে অপর জিনিসটি যদি কমে তাহলে সেটাকে বলা হয় ব্যস্তানুপাতিক। তো এখন আসো আমরা প্রসাধনের প্রভাবককে 2 ভাগে ভাগ করতে পারি। কিভাবে? একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক জিনিস কি আর অভ্যন্তরীণ জিনিস কি, আমরা এখন এই জিনিসগুলো পড়লেই জানতে পারবো। এখন আসো বাহ্যিক প্রভাবক। তাপমাত্রা মানে হচ্ছে এক্সটার্নাল যে ফ্যাক্টরগুলা, উদ্ভিদের জিনিস না। এখানে দেখো উদ্ভিদের সব জিনিস, পত্ররন্ধ্র মানে উদ্ভিদের পাতার মধ্যে থাকে, পত্রের সংখ্যা উদ্ভিদের জিনিস, পত্রফলকের আয়তন, উদ্ভিদের বায়বীয় অঙ্গ যেগুলো আছে, 3টা জিনিস পড়লাম, এগুলো সব হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। এই অভ্যন্তরীণ প্রভাবকগুলো যত বেশি থাকবে তোমার হচ্ছে কী বলে সেটাকে, প্রসাধনও তোমার বেশি হবে। তো এগুলো সবই হচ্ছে তোমার ডিরেক্টলি প্রপোর্শনাল বা হচ্ছে তোমার সমানুপাতিক, ঠিক আছে। এগুলো নিয়ে তাহলে হচ্ছে তোমার শুধুমাত্র এই 4টা জিনিস মনে রাখবা, আর এমনিই মনে থাকবে যে এগুলো হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক, আর হচ্ছে এগুলো বাড়লেই হচ্ছে তোমার প্রসাধন বাড়বে। কিন্তু এখানে কিছু ইউনিভার্সলি প্রপোর্শনাল জিনিস আছে। কি আছে সেটা আমাদের পড়তে হবে। যেমন হচ্ছে তাপমাত্রা, এটা হচ্ছে তোমার ডিরেক্টলি প্রপোর্শনাল, এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, মানে তাপমাত্রা বাড়াইলে আমার প্রসাধনও বাড়বে। তারপর আসো আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা ইনভার্সলি মানে ব্যস্তানুপাতিক, আপেক্ষিক আর্দ্রতা বাড়াইলে আমার প্রসাধন কমবে। আলো বাড়ালে প্রসাধন বাড়বে, আর বায়ু প্রবাহ বাড়ালে প্রসাধন বাড়বে। কিন্তু বায়ু প্রবাহের জায়গায় যদি বায়ু চাপ থাকে তখন কিন্তু সেটা হবে না। এই কথাটা কিন্তু খুবই নোট করে রাখতে হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট। তুমি এমসিকিউতে এটা দিলে অবশ্যই ভুলে যাওয়ার চান্স আছে।
যেমন বায়ুচাপ যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমার প্রশোধন কমে যাবে। এই কথাটা ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে আমরা কমে যাবে বা ব্যস্তানুপাতিক কোনটা পেলাম, একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা আর একটা হচ্ছে বায়ুচাপ। এই দুইটা বাদে আর যেগুলো ফ্যাক্টর আছে সবই কিন্তু আমার প্রশোধনকে বাড়াবে, ঠিক আছে, মানে সমানুপাতিক। তো আমরা নেক্সট স্লাইডে যাই। এখন আসলে প্রশোধন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল। এই জিনিসটা তোমাদের খ নাম্বার বা খ নাম্বার সাধারণত আসে না, তোমাদের খ নাম্বারই আসে, ঠিক আছে। তো খ নাম্বারের জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট, তো খ নাম্বার লিখে রাখতে পারো তোমরা এটার পাশে। তো প্রশোধনের ফলে এখানে প্রমেদন লিখছে, যাই হোক প্রশোধন হবে। প্রশোধনের ফলে জাইলেম বাহিকায় টান পড়ে। এই টানের ফলে উদ্ভিদের মূলদ্রম কর্তৃক শোষিত পানি এবং খনিজ লবণ পাতায় পরিবাহিত হয়। এই টানের ঘাটতি হলে পানি শোষণ কমে যাবে। এগুলো হচ্ছে তোমার অ্যাডভান্টেজ দিছে আর কি। অতি প্রয়োজনীয় অমঙ্গল, অতি প্রয়োজনীয় মানে কি, আমরা হচ্ছে এটা হচ্ছে নেসেসারি, আর অমঙ্গল হচ্ছে এখানে ইভিল বা হচ্ছে তোমার অমঙ্গল হচ্ছে তোমার একটা ইনসিগনিফিকেন্ট পয়েন্ট, মানে হচ্ছে সব কিছুরই একটা ভালো এবং খারাপ উভয় দিক আছে। তো আমরা আগে ভালো দিক পড়বো এখানে, কি কেমন। তো ভালো দিক কী বলছে, যে যদি প্রশোধনের ঘাটতি হয় তাহলে পানি শোষণ কমে যাবে। পানি শোষণ কমে গেলে কি হবে, বিপাকীয় কার্যক্রম স্লথ হয়ে যাবে। বিপাকীয় কার্যক্রমের মধ্যে কি আছে, সালোকসংশ্লেষণ বা শর্করা জাতীয় খাদ্য প্রস্তুতি এবং এবং অ্যালং উইথ শ্বসন, এই কথা কিন্তু মনে রাখতে হবে। প্রশোধনের ফলে পাতার ম্যাসোফিলে ব্যাপনচাপ ঘাটতি সৃষ্টি হয়েছে। পানি শোষণে এই উদ্ভিদ প্রশোধনের মাধ্যমে প্রতিনিয়ত পত্রফলক থেকে শোষিত তাপ শক্তি হ্রাস করে পাতার কোষগুলোর তাপমাত্রা সহনশীল পর্যায়ে মানে পানি শোষণে তো সাহায্য করেই, সাথে সাথে পানির কোষের তাপমাত্রা সহনশীল পর্যায়ে রাখে। এই কথাটাও ইম্পর্টেন্ট আছে। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এখন আমরা দেখি এর কি বলছে, অন্যদিকে, মানে এখন হচ্ছে তোমার নেগেটিভিটি বলবে, তার মানে অন্যদিকে দেহা যেহেতু শুরু করছে, অন্যদিকে তো একটা কানেক্টর, ইংলিশে তোমরা কানেক্টর যেরকম পড়বা সামনে সেরকম। গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়াটি উদ্ভিদের বহু ধরনের উপকার করলেও এর কিছু অপকারী ভূমিকা আছে, যে যেমন বললাম অপকারী ভূমিকা কি, যেমন পানি শোষণের চেয়ে প্রশোধন পানি হারানোর হার বেশি, মানে পানি যতটুকু নিয়ে আসতে হেল্প করতেছে, মানে তার থেকে বেশি লস বেশি করতেছে, ঠিক আছে। তো বেশি হলে উদ্ভিদের জন্য পানি এবং খনিজের ঘাটতি দেখা দিতে পারে। এর ফলে উদ্ভিদের মৃত্যু হতে পারে, ঠিক আছে। পানির যদি ঘাটতি হয় তাহলে হচ্ছে উদ্ভিদের মৃত্যু করতে পারে। মাটিতে পানির ঘাটতি থাকলে শোষণ কম হবে, কিন্তু প্রশোধন পূর্বের মতো চলতে থাকবে। এই অবস্থা ঠেকাতে প্রকৃতি শীত মৌসুমে বহু উদ্ভিদের পাতা ঝরিয়ে দেয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন ধরো যে শীতকালে কি হয়, পানির স্তর নিচে নেমে যায়, মানে হচ্ছে তখন মূলদ্রমের যে কৌশিক পানি যে সেগুলো কিন্তু তোমার কমে যায়। তো হচ্ছে কিন্তু তখন কিন্তু প্রশোধন চলতেই থাকে, প্রশোধন কিন্তু থামে না, ঠিক আছে। তো প্রশোধনকে ঠেকানোর একটা রাস্তা হলো তোমার পাতার মধ্যে কি থাকে, পাতার মধ্যে হচ্ছে তোমার পত্ররন্ধ্র থাকে। এই পাতা যদি ঝরে যায় তাহলে পত্ররন্ধ্র থাকবে, আর পত্ররন্ধ্র না থাকলে প্রশোধন থাকবে না। সেই কারণে শীত মৌসুমে উদ্ভিদের পাতা, বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলের যে উদ্ভিদগুলো সেগুলো হচ্ছে পত্রঝরা উদ্ভিদ, সেগুলো হচ্ছে তোমার পাতা ঝরিয়ে দেয় শীত মৌসুমে। ওকে, তো এই কারণে হচ্ছে তোমার, আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে কী বলছে, এমত অবস্থায় বলা যায় প্রশোধন কিছু ক্ষতি সাধন করলেও এই প্রক্রিয়া উদ্ভিদের অত্যাবশ্যক একটি কার্যক্রম। কিছু সাইড ইফেক্ট আছে, আবার কিছু ভালো ইফেক্ট বা সিগনিফিকেন্ট ইফেক্টও আছে। তো এই কে নাম দিছে এটাকে, অতি প্রয়োজনীয় অমঙ্গল প্রশোধনকে প্রয়োজনীয় ক্ষতি বা নেসেসারি ইভিল নামে অভিহিত করছে বিজ্ঞানী কার্টিস। এটা তোমার এমসিকিউতে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার তাহলে হচ্ছে তোমার খ নাম্বার, গ নাম্বার বা ঘ নাম্বার যেটাই আসুক, তুমি হচ্ছে লেখা বাড়ায় বা কমায়া তুমি এটা লিখতে পারবা, কারণ তুমি এটার কনসেপ্টটা বুঝতে পারছো। ওকে, তারপরে আসো, তো আমাদের এখানে উদ্ভিদের পরিবহনটা শেষ হয়ে গেল। তো 30 মিনিটের মতো লাগছে। তো আমি হচ্ছে রক্ত সংবহনের চ্যাপ্টারটা নেক্সট ভিডিওতে তোমাদের দিব, যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার 200 ক্রস করে। আর যদি না করে তাহলে এই স্লাইডটা আমি আর দেবো না, আর কাউকে পড়াবো না, ঠিক আছে। এই পর্ব 2 পেতে হলে তোমাদের অবশ্যই আমার চ্যানেলে 200 সাবস্ক্রাইবার ক্রস করতেই হবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।